ক্লাসে সবাই মর্নিং মর্নিং বেসে সকলকে স্বাগতম। সর্বশেষ আমরা পড়েছিলাম যে মাতা পিতার উপর ক্ষতিপূরণের অর্থ করিবার আদেশ কে দিবে? আদালত দিবে। কাদের মাধ্যমে দিবে সেটা আমরা পড়েছিলাম। তো এখানে সরাসরি মাতা পিতার যে ক্ষতিপূরণের যে অর্থটা দিবে, আদালত কি কি বিবেচনা আনবে আমরা গত একটু দেখি। সেটা বিবেচনায় আনবে হচ্ছে, আমরা যদি একটু চিন্তা করি যে তাদের তাদের পরিপক্ক পিতামাতাকে খুঁজে পাওয়া যায় কিনা, এবং এটা কোন ধরনের শিশু, অপরাধের শিকার শিশুর ক্ষেত্রে। আর এই যখন দোষী সাব্যস্ত হয়, তখন এই ক্ষেত্রে যে পিতামাতা তাদেরকে পাওয়া যায় কিনা, এটা একটা বিষয় আমলে দিবে। এবং ওই পরিবারের যে যাদেরকে বর্ধিত পরিবার হোক, পিতামাতা হোক বা দায়িত্বে যারা থাকে, এদের আর্থিকভাবে সচ্ছল আছে কিনা, এটা একটা বিষয় দেখবে। আর আর আদালত আরেকটা বিষয় দেখবে যে এই জরিমানা করার ক্ষেত্রে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে যে এই এই যে পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড, পরিবারের কারণে যে এই সন্তানটা দায়ী কিনা, মানে তাদের যত্ন পরিচর্যার অবহেলা করে অপরাধ করে সংগঠনের প্রভাবিত করছে বলে গণ্য হবে। এই বিষয়টি আমরা ক্ষতিপূরণ করার জন্য এই অর্থ প্রদান আদেশ প্রদান করতে পারে আদালত। তো যাই হোক, এটা আমরা পড়েছিলাম। আজকে আমরা দেখবো হচ্ছে 40 ধারা। দেখি তো আমরা 40-এ কি বলা রয়েছে। 40 হচ্ছে বিচারের ফলাফল, মুক্তি সম্পর্কিত তথ্য। আমরা হেডলাইন দেখে আমরা বুঝে ফেলছি, এখানে পড়ার কিছু নাই। যে 40 ধারার শিশু আইন 2013 সালে যে 40 ধারা বিচারের ফলাফল, বিচারের ফলাফল কে কে জানবে সেটার কথা বলা রয়েছে। কত কার্য দিবসে কত দিনের ভিতরে জানবে, সেটা এখানে একটা টাইম দিয়েছে। শুধু এই কত কর্ম দিবসের ভিতরে জানবে, শুধু এই হলো এমসিকিউ। বিচারের ফলাফল মুক্তি সম্পর্কিত। মুক্তি মানে হচ্ছে কোথা থেকে মুক্তি পাবে, আদালত থেকে মুক্তি পাবে নাকি আপনার ওই যে কি বলে কাস্টাডি থেকে থেকে এই ইয়া বিপুল, তুমি করো, মিউট করে রাখো। তাহলে আমরা যদি জানি যে যে বিচারের ফলাফলটা অবশ্যই বিচার প্রক্রিয়া যখন বিচারটা শেষ হবে, সেই ক্ষেত্রে কত কর্মদিবস, 7 কর্মদিবসের ভিতরে কর্মদিবস, কর্মদিবসের মধ্যে শিশু আদালত বিচারের ফলাফল সম্পর্কে শিশুর ওই যে পিতামাতা, তাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধায়ক অভিভাবক, কর্তৃপক্ষ, আইনানুগ, বৈধ অভিভাবক, পরিবার সদস্য অবশ্যই আইনজীবী, প্রফেশন কর্মকে লিখিতভাবে অবহিত করবে। এটা তাদের একটা অধিকার। অবশ্যই তাদেরকে কে কে আমরা যেগুলো পাইলাম, এখানে প্রফেশন কর্মকর্তা আছে, আইনজীবী রয়েছে, অভিভাবক রয়েছে, বোর্ডের সদস্য, শিশুর আইনজীবীকেও তাকে এই লিখে জানাবে। এখানে আরেকটি কথা আছে। এই যে আহ একে যা বললাম, এটা দ্বিভাবে কিভাবে, এর পদ্ধতিটি কি হবে। এক কথায় হচ্ছে, যদি এই ফলাফল জানাইতে হয়, যেমন আমরা যখন কোনো চার্জশিট দাখিল করি বা ফাইনাল রিপোর্ট দাখিল করি, তখন বাদীরা কিন্তু জানাতে হয়, যে বাদীকে জানাতে হয়, যে কোনো রিপোর্ট হলে জানাতে হয়। তো এটা কিন্তু একটা নির্ধারিত ফর্ম আছে, এবং নির্ধারিত একটা বিধি আছে, নির্ধারিত একটা ধারা আছে। ঠিক আছে, ওই নির্ধারিত এটাই তাই বলছে যে এই যদি ফলাফল জানাতে হয়, এই যাদের কথা বললাম, অবশ্যই আইনজীবীর মাধ্যমে এই নির্ধারিত পদ্ধতিতে অধিদপ্তর, প্রবেশন কর্মকর্তা সরাসরি কি করবে, এই এদেরকে এই বর্ধিত পরিষদ সদস্য হতে। এখানে আর কিছু না, জাস্ট হচ্ছে উপরে যা আছে নিচে তা, জাস্ট একটা নীতি নির্ধারিত, এবং আইনজীবীর মাধ্যমে কাদের জানাবে, এই আইনজীবীর মাধ্যমে সরাসরি করতে শিশুর তার পিতা মাতা উভয়ের অবর্তমান তথ্য যারা থাকবে এদেরকে জানাবে। এই মূলত এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হচ্ছে 7 কর্মদিবসে বিচারের ফলাফল সম্পর্কে শিশু তাদের উপর কতদিনেও জানাবে, 7 দিন। আচ্ছা, এখন আসেন, যদি এই যে যে আমরা যে তখন বললাম যে কোন শিশু যদি মুক্তিপ্রাপ্ত হয় এবং উক্ত মামলা আইনের সংস্পর্শে কোনো শিশু যদি জড়িত থাকে, এখানে কিন্তু একটা কন্ডিশন দিয়েছে, যদি যিনি মুক্তিপ্রাপ্ত হবে, যদি আইনের সহিত সংজ্ঞা আইনের সংস্পর্শে যদি শিশু জড়িত থাকে, তাহলে কি করে মুক্তিপণ তথ্যটি, এটাও নির্ধারিত তথ্য এই পদ্ধতিতে, এটাও কি করছে নির্ধারিত তথ্য পদ্ধতিতে অধিদপ্তর, প্রবেশন কর্মকর্তা, আইনজীবীর মাধ্যমে সরাসরি আইন সংস্পর্শে আসা এই ব্যক্তিদের কি করবে, জানাবে, আর কিছু না। বুঝতে পারছেন? এখানে এক একটা হচ্ছে শিশু মুক্তিপ্রাপ্ত হলে শিশু আদালত মুক্তি প্রদান তথ্য, আর একটা হচ্ছে শিশু যে সংস্পর্শে আসা যে শিশুটি, ওই একই কথা ঘুরে ফিরে। এই মোটামুটি 3 অর্ডার পয়েন্ট, সিম্পল সিম্পল পার্থক্য, আর কিছু না। মতো এটা 7 কর্মদিবস জানাবে, কাদেরকে জানাবে সেটা বলে দিল। এবং শিশু যদি মুক্তি হতে, শিশুর ক্ষেত্রে কারা কাদের মধ্যে যাবে, একটা বিধিধারা নির্ধারিত। এটা বলছে যে সংস্পর্শে আসা আহ, শিশুর ক্ষেত্রে যে জড়িত থাকে, সেই ক্ষেত্রে ওই কাদেরকে জানাবে। মোটামুটি এখানে তিনটার ভিতর কোনোটাই জাস্ট একটু নলেজ নেবেন এভাবে, বিচারের ফলাফল মুক্তি সম্পর্কে কাদেরকে জানাবে, জানাবে শিশুর মাতা পিতা উভয়ের অবর্তন তথ্য অভিভাবক, জাস্ট এইটুকু লিখলে চলবে, আর কিছু না। জাস্ট আমরা এখানে একটা এমসিকিউ আছে, শুধু 7 কর্মদিবস। বুঝতে পারছেন? এখানে আর কিছু না, বিচার ফলাফল কাদের বোঝাই যায়, হেডলাইন দেখে বোঝা যায়, এটা আর মুখস্থ করার কিছু নাই। তাহলে আমরা যদি নেই, বিচার প্রক্রিয়া সমাপ্ত কত দিনের মধ্যে শীর্ষ আদালত বিচার ফলাফল পক্ষকে অবহিত করবে? 7 দিন। Good. শিশুর পিতা মাতা, সরি, শিশু আদালত বিচারের ফলাফল সঙ্গে কাকে অবহিত করবে? শিশু ও তার, শিশুর পিতামাতা। ও তার অভিভাবক। হ্যাঁ, শিশু ও তার অভিভাবক। আচ্ছা, কোন শর্তে মুক্তিপ্রাপ্ত শিশুর তথ্য অবহিত করা হবে? কোন শর্ত? ওই যে নির্ধারিত পদ্ধতি।
নির্ধারিত, যেটা বললাম নির্ধারিত পদ্ধতি করবে। মুক্তিপ্রাপ্ত শিশুর কার মাধ্যমে অবহিত করা হবে? এই যে কার মাধ্যমে, অবশ্যই প্রশাসন কর্মকর্তা অথবা আইনজীবী, কারণ তাদের মাধ্যমে তো জানাবে, সরাসরি তার পিতামাতা জানাবে, প্রশাসন কর্মকর্তা আছে, আইনজীবী আছে। কোন মামলায় কোন মামলায় মুক্তিপ্রাপ্ত শিশুর তথ্য অবহিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট তথ্য কার কাছে পাঠানো হবে? এই যে অধিদপ্তর, প্রশাসন কর্মকর্তা, আইনজীবীর মাধ্যমে এটি। এখন দেখেন, এখানে একটা আপিল, পুনর্বিবেচনা, মনোযোগ দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। 41 ধারা আপিল বা পুনর্বিবেচনা। আপিল কখন করে? আপিল মানে কি? আদালতের রায় তার পক্ষে না হ্যাঁ, গেলে। আপিল মানে একটা আবেদন। না, আবেদন আমার আবেদন, যে অভিযোগটা আমি করছি সেটা আমার কি হয়েছে সেটা আমি সন্তোষজনক না, পুনরায় আবার পুনর্বিবেচনা করার জন্য, ওই যে শব্দটা রেজ করে দিছে। সংক্ষুব্ধ হলে সংক্ষুব্ধ ব্যক্তি কি করতে পারে? আপিল করতে পারে। এখন ফৌজদারি কার্যবিধিতে যাই থাকুক না কেন, আমরা কিন্তু ওইগুলো আপিল টাপিল শোনাতে পারবো। তবে এখানে শিশু আদালত কর্তৃক কোনো যদি রায় দেয়, আদেশ দেয়, রায় বা আদেশ বিরুদ্ধে আদেশ বা রায় প্রদান তারিখ হতে যেহেতু 60 দিনের মধ্যে কোথায় আপিল করবে? এটা এমসিকিউ। হাইকোর্ট, সবসময় হাইকোর্ট আপিল করতে হয়। সবসময় খেয়াল রাখবেন, হাইকোর্টে আপিল করা যাবে। তো শীর্ষ আদালতের কোন আদেশের বিরুদ্ধে হাইকোর্টে পুনর্বিবেচনা রিভিশন করা, যখন এটা যখন হাইকোর্টে আপিল করবেন রিভিশনের জন্য, এটা রিভিশন, হাইকোর্টে আপিলে করা হয়, রিভিশন কোথায় করবে? হাইকোর্ট সেটা পুনর্বিবেচনা করবে আর রিভিশন করবে, এক কথায়। তবে যদি এরকম পুনর্বিবেচনা বা রিভিশন করে, তবে এটা নিষ্পত্তি কতদিন করবে? 60 দিন। আবেদনও করবে, সেটা হচ্ছে আপিলও করবে 60 দিন, আবার নিষ্পত্তি করবে 60 দিন, এক কথায় সহজ ভাষায়। আপিলও 60 দিন, রিভিশনও 60 দিন। ক্লিয়ার? এ আইনের আপিল করবে কোথায় যদি প্রশ্ন করি? হাইকোর্টে। হাইকোর্ট কি করবে? সেটা আবার পুনর্বিবেচনা নিবে বা রিভিশন করবে, কতদিন? 60 দিন। ক্লিয়ার? কোনো সমস্যা আছে এই দ্বারায়? আচ্ছা, আপিল তাহলে এখানে দুইটাতে 60 60, কোনো কথা নাই। তাহলে আপিলও 60, পুনর্বিবেচনা রিভিশন বা আপিল করবে কোথায়? হাইকোর্ট, আর কিছু না। কোথায়? যখন এই শিশু আদালতের আদেশ বা রায়ের বিরুদ্ধে, আদেশ বা রায় প্রদান তারিখ হতে কতদিন? 60 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করা যাবে। তাহলে শিশু আদালতে আদেশ বা রায়ের বিরুদ্ধে কতদিনের মধ্যে হাইকোর্ট করা যাবে? আপিল করা হাইকোর্টে 60 দিন। শিশু আদালতের আদেশের বিরুদ্ধে আদালত পুনর্বিবেচনা রিভিশন করা যাবে কোথায়? কোথায় রিভিশন করবে? হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট। আপিল বা পুনর্বিবেচনা আবেদন নিষ্পত্তি কতদিন করবে? নিষ্পত্তি করবে 60 দিন। 60 দিন। এখন দেখেন 42, আমরা তাহলে প্রথম কত বললাম? 40-এ কি? 40 হচ্ছে বিচারের ফলাফল ও মুক্তি সম্পর্কে তথ্য। তার মানে আমরা, এটা কিন্তু কানেক্টেড সেকশন আছে, এই বিচারের ফলাফল যে মুক্তি তথ্য দিতে হবে। আমরা কিন্তু কার্যবিধি 173-3-2, এবং আমরা ওই যে আরো পাবো, আমরা কোনো ফলাফল, ওই যে 43 আরেকটা আছে যে ফলাফল জানাইতে হয় বাদীকে, মামলার ফলাফল জানাইতে হয় না? মামলার 178। বাদীকে মামলা, হ্যাঁ, এই মামলার বাদীকে হ্যাঁ 278 ইয়েতে পিআরবি, মামলার ফলাফল, হ্যাঁ পিআরবি। তো এখানে কিন্তু বলছে 40, মনে রাখেন যে কানেক্টেড সেকশন একটা চলে আসছে, শিশু আইনের 40, যে মামলার পরে কিন্তু মামলার ফলাফল কখন জানাবে? মুক্তি যদি আদালত থেকে, আবার থানা থেকে তো একটা ফলাফল জানাই যে এই দিছি, কিন্তু কোর্ট থেকেও কিন্তু ফলাফল জানাতে হয়। আর 41 কি বললাম কি আমরা? আপিল ও পুনর্বিবেচনা। 42 বললাম কি? এই যে আমরা তখন যা যা পড়লাম, একদম ক্লিয়ার করে বলছে যে এই আইনটা অবশ্যই ফৌজদারি কার্যবিধানের প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে যা কিছু থাকুক না কেন, এর বিচারিক কার্যক্রম, কার্যধারা, সাক্ষ্য গ্রহণ করা, যা কিছু হোক না কেন, অবশ্যই এই ফৌজদারি কার্যবিধি বিধান অনুসরণ করবে। 42 বলছে ফৌজদারি কার্যবিধির বিধানের প্রযোজ্য বা ফৌজদারি কার্য অনুসরণ করবে, এটুকু শেষ। ক্লিয়ার? 42 দ্বারা হচ্ছে ফৌজদারি কার্য অনুসরণ করবে, আর কিছু না। যদি প্রশ্ন আসে অন্যান্য আইনে, যেমন অন্যান্য আইন থেকে শিশু আইনে বিধান প্রযোজ্য, এখানে বলছে যে শিশু আইন আইসা যে অবশ্যই ফৌজদারি কার্য অনুসরণ করতে হবে। 42, ধারা 42 অনুযায়ী কোন কোন ক্ষেত্রে ফৌজদারি কার্যের বিধান প্রযোজ্য? অবশ্যই আইনের স্পষ্ট বিধান না থাকে, এই আইন ফৌজদারি কার্যবিধি অনুসরণের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য হবে। অবশ্যই অভিযোগ দায়ের, মামলা বিচার, এটা এই কথাই বলছে। 42 ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে যতদূর সম্ভব প্রণয়ন করা যায়। আর ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী বিধির অধীন প্রযোজ্য হবে কি? শিশু আদালত আইন ও বিধি অনুযায়ী। ফৌজদারি কার্য 42 অনুযায়ী ফৌজদারি কার্য ব্যবহার করা যাবে কি ধরনের মামলায়? যে মামলা শিশুদের স্পষ্ট বিধান বিধান নাই, এটা দরকার নাই। এখন রিটেন, রিটেনের প্রশ্ন 43, রিটেন লেখা রাখেন খাতার পাশে। রিটেন, লিখিত প্রশ্ন, যে একজন শিশু যদি কোনো দোষী সাব্যস্ত হয়, আমরা দোষী সাব্যস্ত করি, আমরা যেটা বলি দোষীপত্র দেই, দেখা গেল তার বিরুদ্ধে দোষীপত্র দেওয়া হলো। এখন এই
এ কি কোনোদিন চাকরি পাবে কিনা, প্রথম প্রশ্ন। দোষী সাব্যস্ত হওয়ার কারণে, অযোগ্য হওয়ার কারণে, অপসারণ হওয়ার কারণে ওই শিশুটি কোনো কর্মস্থলে বা কোনো জায়গায় কাজ করতো, দেখেন কোনো কারণে সে অপরাধী হয়েছে বা কোনো অপরাধের শিকার বা শিকার হয়েছে, আইনের সংস্পর্শে আসছে, সাক্ষী অথবা শিকার হয়েছে, এই ক্ষেত্রে তার প্রথম প্রশ্ন হচ্ছে তার চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, অথবা সে পরবর্তীকালে সে নির্বাচনে দাঁড়াবে, এতে তার কোনো সমস্যা হবে না। তাহলে আমরা বললাম 43 পাইলাম, দোষী সাব্যস্ত কারণে তার অযোগ্যতা অপসারণ করা হবে না। কি হবে না? যদি পেনাল কোডের 75 এবং ফৌজদারি কার্য 500 প্রযোজ্য হবে না। প্রথম হচ্ছে ফৌজদারি কার্য বর্ধিত দণ্ড তার জন্য প্রযোজ্য নাই, 565 তার মুক্তিযোগ্য আসামির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তিনি সরকারি ও বেসরকারি অফিসে চাকরি পাওয়ার অথবা কোনো আইনের অধীন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচনা। এক কথা, তিনি যোগ্য। একজন শিশু যদি এই যে ঐশী হত্যা বলেন বা যারা শিশু, এখানে কিন্তু কি সুন্দর একটা আইন করে দিচ্ছে শিশুর সুরক্ষার জন্য, এটা যেটা তাহলে যাই কিছু করুন না বাবা, দোষী সাব্যস্ত হলেও সে 75 এবং 565 তার জন্য প্রযোজ্য হবে না পেনাল কোডের। আর হয়তো সরকারি চাকরি পাওয়ার জন্য তার কোনো কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অযোগ্য বলে বিবেচনা, তার মানে যোগ্য হবে। এক কথায় বুঝতে পারছেন? এটার 43। হেডলাইন কি হবে স্যার? হ্যাঁ, এটার হেডলাইন কি হবে? হেডলাইন হেডলাইন। কি, সহজ একটা হেডলাইন দেন তো স্যার। আচ্ছা, দোষী এ আইনের দোষী সাব্যস্ত হলে সে চাকরি সব বাংলাদেশের বাংলাদেশের নিয়ম অনুযায়ী সে চাকরি এবং নির্বাচন করতে পারবে যোগ্য হিসেবে। এক কথায় সে চাকরি করতে পারবে, সমস্যা নেই, বাংলাদেশে চাকরি করতে পারবে 43 অনুযায়ী। তাহলে এখন তিনটা বললাম, কে বলতে পারবেন? অন্ত বলো তো। ইয়ে চলে গেল নাকি? আমাদের ইয়ে কই? আচ্ছা, নতুন ছাত্র কই? চলে। ও তো জয়েন দেওয়া লাগবে, ও জানেই না। ও যে পরে নেক্সট টাইমে জয়েন হতে হয় জানো, ও একটু নতুন, খুবই দুর্বল মনে হচ্ছে। ওর একটু আগে নিতে হবে, বুঝছেন? এখন স্যার আগায় যে দিবে তাদের তো ইয়ে থাকতে হবে, তা আগ্রহ আচ্ছা, ও থাকতে তো হবে, কেউ তো আমার সব কাছে দেয় মনে না। হইলো আমার কাছে মনে হইলো ও তো ওই যে এই ধারার যে আগে 43 আছে, এটা কি ও বুঝতেছে না? আমার কাছে মনে হইলো, একটু খেয়াল করেন যে 43টা কি, এটা কি ধারা না এটা কি সংখ্যা, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে অন্ত বলছো, এই বলো 40 থেকে 43 পর্যন্ত বলো। 40 থেকে 43 পর্যন্ত বলো অন্ত। আচ্ছা, স্যার, রাজু বলেন। আচ্ছা, 40 থেকে 43 পর্যন্ত বলো। এখন আজকে সহজ সহজ এগুলো পারবা, একটু একটু। আজকে 50 পর্যন্ত শেষ করবো, কষ্ট হইলো, কারণ আমি এই সপ্তাহ শিশু শেষ করে দেবো। 40 বলতে বিচারের ফলাফল ও হুম, মুক্তি। হুম, 41 বলতে আপিল। হুম। আর আমরা এই যে 42 করলাম, এটা হচ্ছে ফৌজদারি। এই এই বিধান, প্রযোজ্য হবে, অর্থাৎ এই আইনে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য কার্যবিধি। হবে। এক কথা, এই আইনে ফৌজদারি কার্য অনুসরণ করতে হবে। 43 হলো, 43 হলো সে যতই দোষ করুক সে চাকরি টাকরি পাবে, বাংলাদেশে চাকরি টাকরি করতে পারবে। এবং শর্ত হচ্ছে সে প্যানেল কোডে 75 এবং 500 প্রযোজ্য না, এটুকু মনে রাখলে চলবে, এটা রিটার্নের প্রশ্ন। আচ্ছা, আসো। 43 ধারা অনুযায়ী শিশুর বিরুদ্ধে দোষী সাব্যস্ত হলে কোনটি প্রযোজ্য হবে না 75? একে কিছু বলতে চাচ্ছেন? স্যার, ওইটা আমার ওই যে দণ্ডবিধির ধারা 75 এবং কার্যবিধি, এই জিনিসগুলো আমি বুঝতে পারি না স্যার। আচ্টা, এখানে দেখো কানেক্টেড সেকশন 75 হচ্ছে যে এটা হচ্ছে বর্ধিত দণ্ড। মানে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে যদি সে বারবার একই অপরাধ করে থাকে, এর জন্য এই দণ্ডটা প্রযোজ্য হবে না। 75 বলছে বর্ধিত দণ্ড, তুমি 75 দেখে এটা তুমি আইন পূর্ব হয়ে যাবে, জাস্ট 75 মনে রাখবে। কার্য 65 বলছে যে যে এই যে 565 যারা বিধান, যে মুক্তিপ্রাপ্ত হয় আসামি যখন আসামি যখন শর্তাধীন আসে, জামিনে আসে, তখন শর্ত দেয় সে পলাতক হবে না, এ হবে না, নির্দিষ্ট এলাকায় থাকবে। এরকম যদি এই ধারাটা তার জন্য প্রযোজ্য হবে না। শিশু তো অনেক সময় পলাতক হয়, পলায় বেড়ায় এলাকায়, হ্যাঁ, অনেক সময় এসে। আচ্ছা স্যার, হ্যাঁ, এই আমরা। এটা পলাতক মানে স্যার, 1 মিনিট সময় নেই স্যার, 1 মিনিট সময় নেই। হুম, এই পলাতক না হয় হইলো, ঠিক আছে, তাহলে স্যার এই যে মানে ইয়েতে যে বলা আছে, এই জুয়া আইনে বলা হয়েছে যে একই অপরাধ দ্বিতীয়বার করলে আবার ডবল দণ্ড, সেই এখন শিশুর শিশু তো ক্ষেত্রে তো জুয়া খেলতেও পারে। ওটা তো শিশুর ক্ষেত্রে ক্রাইটেরিয়া আছে, যে শুধু বলছে শিশুর ক্ষেত্রে, শুধু শিশুর ক্ষেত্রে এইটা প্রযোজ্য হবে না, অন্যান্য ক্ষেত্রে যাই কিছু করবে। শিশু তো আর জোয়া খেলবে না। শিশু যে জোয়া খেলবে ওটা তো আমরা আছি, আলাদা ভাবে আছি, কিন্তু সেটা হচ্ছে এই বিধান তাদের তো প্রযোজ্য হবে না, কারণ এটা একটা আলাদা ক্রাইটেরিয়া। এই জন্য নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে, ব্যাখ্যা তো অবশ্যই আছে। ব্যাখ্যা তো আছে যে এটাতে প্রযোজ্য হবে না, ব্যাখ্যা তো অবশ্যই আছে, আমরা তো বুঝি। আচ্ছা, 43 অনুযায়ী কোন শিশুকে সরকারি বেসরকারি চাকরিতে অযোগ্য বলে বিবেচনা করা হবে কি না? কোন শিশুকে অযোগ্য বলা যাবে না। 43 অনুযায়ী শিশুকে নির্বাচন প্রতিদ্বন্দ্ব অযোগ্য গণ করা হবে, অবশ্যই দোষী সাব্যস্ত অযোগ্য বলে গণ্য করা হবে। আচ্ছা,
এটা কি ভুল হলো না এমসিকিউটা? এটা তো এই যে তো ভুল হচ্ছে। এটা ভুল আছে, হ্যাঁ, এটা আমি করে রাখি। অনেক সময় নিজের ভুল নিজে দেওয়া যায় না, কিন্তু অনেক সময় পড়ছি ভুল ধরছে। আচ্ছা। তো হতেই পারে স্যার, আমরা তো আর রোবট না স্যার, আমরা তো হ্যাঁ, হ্যাঁ, মানুষ। এই যে কালার করে রাখছি। আচ্ছা। 43 সনের দোষী সাব্যস্ত শিশুর ক্ষেত্রে প্রযোজ্য ফৌজদারি কার্যবিধি ধারা কোনটি? এই যে 565 প্রযোজ্য হবে না। আর ধারা 43 অনুযায়ী চাকরির বা নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বিধানতে উদ্দেশ্যটা কি দেখছেন? এই যে শিশু চাকরি নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যে উদ্দেশ্যটা কি, এই ধারাটার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যেটা বললাম, শিশুকে পুনর্বাসন এবং শিক্ষাগত উন্নয়নের জন্য। কারণ ওখানে যে সে পড়াশোনা করে, সে পরবর্তী জামিনে এসে মুসলেখা বিভিন্ন বিভিন্ন এসে সে তো পড়াশোনা চালায় যায়। তো সে যদি সে ইতিবাচক পজিটিভ, আমরা জানি তো, নৈতিক যদি সে উন্নতি হয়, সে তো তার ডেভেলপমেন্ট আসবে। এখন আসেন যেটা হচ্ছে রিটেনের প্রশ্ন। আমরা এই গ্রেপ্তার খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দেন সবাই। এই যে 44 থেকে যে আমরা চ্যাপ্টারটা পড়বো, সেখানে কি কি বিষয় রয়েছে? প্রথম হচ্ছে অ্যারেস্ট, তারপর তদন্ত, বিকল্প পন্থা, ডাইভারশন এবং জামিন। এই 44 ধারায় 44 ধারায় আমরা যেটা পাবো, প্রথমে হচ্ছে গ্রেপ্তার, অ্যারেস্ট। দেখেন, শিশুর ক্ষেত্রে এখান থেকে রিটেন শুরু। রিটেন কিন্তু একটু আগে বললাম, এটা লেখা রাখবো, রিটেন 44 ধারা গ্রেপ্তার। যে একজন শিশুর গ্রেপ্তারের বিধান কি, অথবা এখানে শিশুকে গ্রেপ্তার করা যাবে কিনা, গ্রেপ্তার করলে কি কি ব্যবস্থা করবে। এই যে আমরা শিশু আইনে কিন্তু গ্রেপ্তারের ক্ষেত্রে অনেকগুলো কথা বলবো, যে আমরা যেটা পিআরবি 330-এ পড়েছি, যে পিআরবির ক্ষেত্রে যে গ্রেপ্তারের ক্ষেত্রে যে হাতকড়ির ব্যবহার আমরা জানি সেটা, এবং 316-17 যে পড়ছি গ্রেপ্তারের ক্ষেত্রে জামিনের নমনীয়তা প্রদর্শন। আর গ্রেপ্তারের ক্ষেত্রে পড়ছি সেটা বিনা বরণ গ্রেপ্তার 316। তো যাই হোক, অন্যান্য আইনে বা বিধি বা আইনে যাই থাকুক না কেন, এখানে গ্রেপ্তার শিশুর ক্ষেত্রে কি কি কার্যক্রম রয়েছে, এই আইনটা যদি আপনি একটু ভালো করে পড়েন, মোটামুটি এই কথাগুলো অন্যান্য আইনে লাগাইতে পারবেন। এখানে কিছু অধিকার রয়েছে, যে অবশ্যই প্রথম খেয়াল রাখবেন 44 ধারায় যেটা বলছে, কোনো অবস্থাতেই 9 বছরের শিশুকে কোনো অবস্থাতে, 12 কোনো অবস্থাতেই গ্রেফতার বা আটক করা যাবে না। কোনো অবস্থাতেই গ্রেপ্তার, এটা হলো প্রথম কথা, মনে রাখবেন। 44-1 আপনারা যদি লেখেন পয়েন্ট দেন, 44-এ বলা রয়েছে কোনো অবস্থাতে 9 বছরের শিশুকে গ্রেপ্তার করা যাবে না। প্রশ্ন আসতে পারে এমসিকিউ, যে কত বছরের নিম্নে শিশু গ্রেপ্তার করা যাবে না? 9 বছর। এবং কি করা যাবে না? এবারই আসছিল স্যার, হ্যাঁ, এবার এবারই তো আসছিল। আচ্ছা, good। তাহলে আরেকটা হচ্ছে, শুধু এও নয়, ওই যে আমরা যে আহ, আহ, যদি কোনো আইনে নিবর্তনমূলক কিছু আটক আদেশ সংক্রান্ত আইনের অধীন গ্রেপ্তার আটক করা যাবে না। শুধু এটাও নয়, যে গ্রেপ্তার আটক আছে, যে নিবর্তনমূলক কিছু কিছু আদেশ থাকে, আটক আদেশ থাকে, সেই আটক সংক্রান্ত অধীনে গ্রেপ্তার আটক। তবে এখানে যাই বলো না কেন, সামনে কিন্তু যে গ্রেপ্তারের কথা কিছু বিধান আছে, কিছু ক্রাইটেরিয়া, সেটা পাবো। তবে এখানে হচ্ছে গ্রেপ্তার করতে পারবেন না, এক কথায়। আর স্যার এই নিবর্তন শব্দের অর্থটা কি? বাঙালি দিচ্ছে আপনি। রফিক চলে আসছে, রফিক। রফিক ভাই কই আসছে নাকি? না, রফিক ভাই তো পাচ্ছি না। জিল্লুর ভাই আছে, জাহাঙ্গীর আলম, নাজমুল, শাকিল, অন্তু, আপনি আর আমি। তাহলে স্যার তিনি কি বললো? হ্যাঁ, নিবর্তন কি 2 স্যার না 3? হ্যালো, এই শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি স্যার, মানে লিঙ্কটা দেখা যায়, একে লিঙ্কটা? কি বললেন স্যার? আচ্ছা, আস্তে আস্তে আমি লিঙ্কটা শেয়ার করে দিতে পারবো। লিঙ্কটা চলে গেছে, আচ্ছা দেখেন, এখন দেখা যায়। আচ্ছা, যে আমরা প্রথম যেটা 44 ধারা বলছি, এটা ভালো করে বুঝেন। আপনার ধারা এটা পরীক্ষা আসবে, এবং এই যে 44, 45, 46, এগুলো হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক যে তদন্ত নির্দেশিকা বই রয়েছে, সেই নির্দেশিকায় রয়েছে এই বিষয়গুলো। তাহলে 44-এ আমরা যেটা বললাম, একে বললাম যে কোনো অবস্থাতেই কত বছরের নিম্ন নয়, 9 বছর শিশুকে গ্রেপ্তার আটক করা যাবে না। 2-এ যা বলছে, অন্য আইনে যাইতে হবে না কেন, যেমন এই নিবর্তনমূলক আটক আমরা যাবো ওই যে বিশেষ ক্ষমতা আইনে পাবো। এরকম যে নিবর্তনমূলক আদেশ, এই যে সান্ধ্য আইনে এরকম পাবো, যে আটকের আদেশের ক্ষেত্রে, তো ওটা ওই আদেশের আটকের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট স্যাররা বা এটা প্রয়োগ করে সরকারের অনুমতি নিয়ে, যেটাই হোক। তো যাই হোক, এখানে যেটা হচ্ছে নিবর্তনমূলক আদেশ, যেটা প্রিভেন্টিভ ডিটেনশন বলছে, প্রিভেন্টিভ ডিটেনশন, যেটা আপনি বলে নিবর্তন বলতে কি বোঝায়। এখানে যেটা বলছে, কোনো ব্যক্তিকে, এখানে যেহেতু শিশুর কথা বলছে, নিবর্তন বলতে সেই ব্যক্তিকেই বোঝায়, কিন্তু শিশু আইনের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে না, শিশুর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না। কিরকম, যে প্রিভেন্টিভ ডিটেনশনটা হচ্ছে, যে প্রিভেন্টিভ মানে হচ্ছে পূর্ববর্তী, আগে থেকে আটক করে রাখা, তাকে ধরে রাখা। কোনো ব্যক্তি অপরাধ সংগঠনের আগেই, যে অপরাধ সংগঠনের আগে কোনো অপরাধ করার সম্ভাবনা বা আশঙ্কাকে তাকে আগামভাবে আটক রাখা। যেমন একে যে বুঝাইছে, যে কোনো এলাকায় যে জানেন যে এই এই একটা শিশু সন্দেহ করছে আর কি,
যে ধরে নিয়ে আসছেন যে এই করতে পারে, আমরা করি না থানা এলাকায়, আমরা কিন্তু করি, আমরা কিন্তু জানি যে এরকম এটা একটু এটা এটা করা একটু যাবে না। লিখে নিই স্যার, এটা হ্যাঁ, এটা এটা করা দরকার এটা। এটা করা যাবে না, এটা সুযোগ নাই। যে নিবর্তনমূলক আটক আদেশটা হচ্ছে যে অপরাধ সংঘটনের আগে অর্থাৎ কোনো অপরাধ সম্ভাবনা আশঙ্কার কারণে তাকে আগাম ভাবে আটক করা যাবে না, এটা করা যাবে না, প্রিভেন্টিভ ডিটেকশনটা করা যাবে না। বুঝতে পারছেন দিলু ভাই? আমরা এটা করি, জি এটা স্যার। এটা একটা মানবাধিকার লঙ্ঘন, শুধু সবই তো মানবাধিকার লঙ্ঘন, সবই যা করি স্যার আর আমরা। একবার একটু বলেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, নাজমুল, বলো। স্যার আর একবার বলেন, আমার এখানে নেটওয়ার্কের আচ্ছা, সমস্যা স্যার, বুঝতে পারি নাই স্যার। বিবর্তনটা হচ্ছে, বিবর্তন আটক হচ্ছে প্রিভেন্টিভ ডিটেকশন, মানে প্রতিরোধমূলক যেটা আটক বা নিবর্তনমূলক। আমরা বলি না পুলিশের নিবর্তনমূলক কাজগুলো কি কি, আমরা বলি না পুলিশের নিবর্তনমূলক। জি এখন এখন মাথাটা ক্লিয়ার হয়েছে যদি বলো, একটা হচ্ছে প্রতিরোধমূলক আর একটা হচ্ছে নিবর্তনমূলক। যে নিবর্তনমূলক যখন বলি তখন কিন্তু আমরা যে পুলিশের যে অপরাধ হওয়ার আগেই আমরা প্রতিরোধ নিই, যেটা 149 থেকে 153 আমরা পড়ি নেই, 149 থেকে জি করছে যে নিবর্তন। এখন বোঝা যাচ্ছে যে ক্লিয়ার যে নিবর্তন গুলো কি কি। এখানে বলছে কোনো ব্যক্তিকে অপরাধ সংঘটনের আগেই অর্থাৎ কোনো অপরাধ করার সম্ভাবনা বা আশঙ্কা হওয়ার কারণে আগাম ভাগে তাকে আটক করা। এখন আগাম ভাবে, আগাম ভাবে যেমন আগাম ভাবে তাকে ধরে নিয়ে আসি না, তো এটা করা যাবে না, কোনো শিশুকে আগাম ভাবে ধরা যাবে না। এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, বাট এখানে শিশুর ক্ষেত্রে নিবর্তনের কথাটা বলছে যে কোনো অবস্থাতেই বা কোনো শিশুকে কোনো আইনের অধীন গ্রেপ্তার বা আটক করা যাবে না। এতদিন শুধু এমনি এমনি পড়ছি যে এই নিবর্তন নিবর্তন নিবর্তন, আসলে নিবর্তন শব্দের অর্থটা কি এইটা না বোঝার কারণে মুখস্থ করতে হয়েছে। না, নিবর্তনমূলক পরীক্ষা প্রশ্ন আছে না, প্রতিরোধমূলক নিবর্তনমূলক, পুলিশের প্রতিরোধমূলক কাজগুলো কি কি, পুলিশের নিবর্তনমূলক কাজগুলো কি? এই যে নিবর্তন তো আমরা ওই যে 100 নিবর্তন হলো এই যেমন 149 এগুলি তো নিবর্তনমূলক, আমরা নিবর্তন করি অপরাধ হওয়ার আমলযোগ্য সংবাদ পাওয়ার আগেই ধরি বা গ্রেপ্তার করি, বিনা গ্রেপ্তার সন্দেহজনক গ্রেপ্তার করি, কোথাও যদি ওই যে বাটখারা পাওয়া যায়, এরকম এগুলো তো নিবর্তনমূলক। আচ্ছা, তারপরে কি আমরা যদি আর একটু খেয়াল করি যে আপনি যে এই শিশুকে গ্রেপ্তার করলেন, এখন কিন্তু গ্রেপ্তারের ক্ষেত্রে যে নতুন আইন হয়েছে, মনোযোগ দেন, এটা পড়াইতে মানে ক্লাস শেষ হয়ে যাবে। মানে শিশুকে শুধু শিশু নয়, গ্রেপ্তারের ক্ষেত্রে যে ফৌজদারি কার্যবিধির সংশোধন আসছে, গ্রেপ্তারের কিন্তু মোটামুটি অনেক গুলা কারণ চলে আসছে, বর্তমান প্রেক্ষাপটে সংশোধন আসছে, এগুলো আমরা পড়বো। এইখানে ক্ষেত্রে আইনে কিন্তু ঠিকই আছে, বাট এগুলো কিন্তু আমাদের বাস্তবে অ্যাপ্লাইও আমরা 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 জানি আইনটা, কিন্তু আমরা এখন কি করছে, যখন কর্তৃপক্ষ বা সরকার মনে করছে যে এটা মনে হয় আইনে, এদের কোনো পিআরবি তে এই কথাগুলো নাই, পিআরবি তে মনে হয় বিধান নাই, অথচ বলা হচ্ছে যে আপনি যখন কাউকে অ্যারেস্ট করবেন, গ্রেপ্তার করবেন, থানায় নিয়ে আসবেন, তাকে সারা শরীর বডি সার্চ করে চাপাবেন, তাকে একটা তালিকা করবেন, যেটা পিআরবি 322 স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। কিন্তু এটা হচ্ছে আমাদের অনেকে মনে করে যে পিআরবি কোনো পুলিশের মধ্যে শুধু মব বেট আর কিছু না। তো এখানে যে একই বলছে যে যখন শিশুকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করলেন, গ্রেপ্তারের কারণ জানাবেন, এটা আমরা তো 56-80 ভালো করে জানি। আমরা যখন কার্যবিধি পড়ছি যে গ্রেপ্তারের ওয়ারেন্টটা তাকে দেখাতে হবে 80-তে, গ্রেপ্তারের কারণটা তাকে জানাতে হবে, এটা আমরা বেসিক ফর্ম। শিশু আইনও বলছে যে এখানে 44-এ গ্রেপ্তারের কারণ, স্থান, অভিযোগ, তাকে যে গ্রেপ্তার করলেন সুনির্দিষ্ট অভিযোগটা কি, তাৎক্ষণিক শিশু পুলিশ কর্মকর্তাকে অবহিত করে, অবশ্যই যাকে গ্রেপ্তার শিশু পুলিশ কর্মকর্তা অবহিত করবেন, প্রাথমিকভাবে তার বয়স নির্ধারণ করার কোন নথিতে লিপিবদ্ধ করবেন, এটা আপনি করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমরা গ্রেপ্তার করে জানি, যখন থানা নিয়ে আসি, আমরা তো বললাম যে পূর্বে কিন্তু পড়ছি যে গ্রেপ্তার করে থানা নিয়ে আসলে পরে প্রবেশন কর্মকর্তা জানাবে। এখানেও একই সিস্টেম, যে যখন শিশুকে গ্রেপ্তার করলেন, কি কারণে করলেন, তার অভিযোগ বিষয়বস্তু এগুলো তার জানাইতে হবে, এটা খেয়াল রাখবেন মাথায়। তাহলে তাৎক্ষণিক শিশু পুলিশ কর্মকর্তা অবহিত করবেন, এবং প্রাথমিকভাবে তার বয়স নির্ধারণ নথিতে লিপিবদ্ধ করবেন। এটা হচ্ছে 3। আপনি যেখানে 44-এ 1, 2, 3 এবার লেখা লাগবে, আপনি স্টেপ বাই স্টেপ 44 ধারা লিখে যে নিম্নবর্তী তার গ্রেপ্তারের যে বিধানগুলো রয়েছে আলোচনা করা হবে, শেষ 44 ধারাতে 44 ধারা বিধান মোতাবেক আলোচনা। এই রোমান সংখ্যা দিলেন, কক্ষ দিলেন, এখানে 3, 4 দেওয়া লাগবে, সেটা একটা আপনার মতো আপনি লিখবেন কয়েকটা পয়েন্ট। তবে শর্ত থাকে, তবে শর্ত আছে, কোনো অবস্থাতেই, আই রিপিট, কোনো অবস্থাতেই পিআরবি 330 যে বিধান রয়েছে, কোনো শিশুকে হাত করা, কোমরে রশি বা লাগানো যাবে না। হাত করা বা কোমর রশি, দেখা যায় আমাদের শিশুকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ওদের কিছু জায়গায় 4-7 বছর বাচ্চা আদালতের মাঝখান দিয়ে যাচ্ছে, শিশুকে হাত লাগানো অথবা রশি লাগায় পিছন লাগাই দিচ্ছে, নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আমরা কিন্তু শিশু আইনে 40 ধরা পেলে, এই যে কানেক্টেড সেশন, এটা কিন্তু পিআরবি 330 দিতে পারবেন, সমস্যা নেই, কানেক্টেড। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, যে প্রথমে যেখানে বলছেন শিশুকে যখন আপনি বলছে যে প্রবেশন কর্ম শিশু কর্ম জানাইলেন, তার বয়স নির্ধারণ করার জন্য একটা নথিতে লিপিবদ্ধ করলেন, পরে বলছেন এটা, পরে বলছে যে আপনি যে বয়স নির্ধারণটা করবেন, আমরা যদি যে 21 এবং 22 করছি, সরি
20 এবং 21 পড়ছি, যেটা হচ্ছে প্রাসঙ্গিক তারিখ আর বয়স নির্ধারণের যে পদ্ধতি সেটা আদালত করবে। পুলিশ কি করবে? পুলিশের যে বয়স নির্ধারণের যে পদ্ধতিটা রয়েছে, যাচাই বাছাই করবে, জন্ম নিবন্ধন নেবে, সংশ্লিষ্ট প্রাসঙ্গিক দলিলাদি নেবে, এগুলো কি করবে? তার যাচাই বাছাই করবে। তবে সবসময় খেয়াল রাখবেন, যদি পুলিশের নিকট যদি মনে হয় যে যিনি তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা মনে হয় যে একজন শিশু সকল কাগজপত্র যাচাই বাছাই করছে যে একে শিশু মনে হচ্ছে না, একজন তদন্তকারীর কাছে মনে হচ্ছে শিশু, কিন্তু সেই ক্ষেত্রে এই আইনের বিধান অনুযায়ী কি করবে? শিশু হিসেবে গণ্য করবে। মানে মনে হচ্ছে যে নিশ্চিত হওয়া যাচ্ছে না, এখন যতই দালি করছে মনে হচ্ছে যে এটা শিশু, কিন্তু তা সে নিজে নিজে, কিন্তু যতই হোক এ শিশু হিসেবে গণ্য করবে। সে ও ওর প্রাপ্তবয়স্ক শিশু বা এরকম গুরুত্ব এটা আদালত নির্ধারণ করবে। আপনি আপনার কাগজপত্র যা পাইছেন প্রপার ভাবে সঠিক তদন্ত করে আদালতে ছেড়ে দেবেন। সর্বশেষ দিকে আসি আমরা, যদি যে এটা আমরা জানি যে সংশ্লিষ্ট শিশু যদি নিরাপদ স্থানে না থাকলে গ্রেপ্তার হতে আদালতে হাজির করার সময় পর্যন্ত শিশুকে নিরাপদ স্থানে আটক রাখার ব্যবস্থা, যে নিরাপদ স্থানে যদি না থাকে, যদি শিশুর উপযোগী নিরাপদ স্থানে না থাকে, তাহলে কি গ্রেপ্তারের পর আদালতে হাজির না পর্যন্ত করে সেফ সেফ কাস্টাডি বা সেফ যেখানে হচ্ছে বিজ্ঞান সাপোর্ট, আপনার আদালত থেকে যাওয়ার বা দূরবর্তী সময় যেখানে আপনার সুবিধা হয় সেখানে আপনি রাখবেন, ব্যবস্থাগুলো এটা করে। তবে শর্ত থাকে অবশ্যই, তাদেরকে ওই প্রাপ্তবয়স্কের মতোই দোষী সাব্যস্ত হয়েছেন এরূপ শিশু অপরাধীদের সংস্পর্শে শিশু একত্র রাখা যাবে না। এই এই যে কথাগুলো বললাম, আমার কাছে মনে হইলো এই 44 ধারার সমস্ত কথা আমরা পিছনে পড়ে আসছি, তাই নয় কি? 14 ধারায় পড়ছি স্যার। 20-21 পড়লাম, 20-21 বয়স নির্ধারণ পাইলাম। এখানে শুধু এক্সট্রা পড়ছি, সেটা গ্রেপ্তার করার জন্য, আটক করার জন্য বয়সটা আবার করে আসছি। এখানে শুধু নিবর্তনমূলক আটক করে গ্রেপ্তার করার জন্য এই কথাটা এক্সট্রা পড়লাম। তার আর যা আছে না, এই মোটামুটি। যে এই 44 ধারাটা স্যার, আমরা যে 14 ধারায়, যে 13 ধারায় তো হলো পুলিশ হেল্প ডেস্ক, আর 14 ধারায় হচ্ছে পুলিশের মানে শিশু বিষয়ক পুলিশ পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য। এখানে শুধু এই 44 ধারার একটাই পার্থক্য পাইলাম, যে এইটা শুধু যে স্যার আমি যদি পুলিশ বিষয়ক কর্মকর্তা না হই, সেই ক্ষেত্রে পুলিশকে গ্রেফতার করলে আমাকে পুলিশ বিষয়ক কর্মকর্তাকে জানাইতে হবে, এতটুকুই তো ডিফারেন্স পাইলাম স্যার। তাছাড়া সব দায়িত্ব কর্তব্য এগুলো তো পড়া জিনিস। এই এই বিষয়গুলো 4-5 বার পড়বেন। আমার কাছে মনে হয় এটা যদি একবার পড়ে অনেকে লিখতে পারবে, যা বললাম মানে পানি ভান্তার মতো আমার কাছে মনে হলো। এই জন্যই পড়াগুলাকে আমি ইচ্ছা করলে আহ, গুছায় গুছায় 8টা 10টা ধারা পরে আপনাদের 3 দিনের ভিতরে শেষ করে দিতাম, কিন্তু কি হলো কি জানেন, এটা পূর্ণাঙ্গ হলো না। এই যে জিল্লু ভাই, ওই যে নাজমুল, তারপর আপনার কথা বলি, এই অন্তু নতুন আসছে যদিও, পড়ার যে মূল বিষয়গুলো আমি এখন শুরুই করিনি। কারণ হচ্ছে আমি আগে আপনাকে একটু দাঁড়া করাই দিই, রাস্তায় হাঁটা চলার একটা দাঁড়া করে দিতেছি, বেসিক একটা বিষয়। মূলত যখন মোটামুটি আরেকটু যখন অন্য আঙ্গিকে আমরা যখন পড়াশোনা করতে থাকি, মোটামুটি সব এগুলো হাতের মুঠে চলে আসবে। এগুলা মুখস্থ, এগুলো পুলিশের, এগুলো জানতেই হবে। আবার এক কথা, ওই যে বাইসে বাইসে পরীক্ষা পাশ করার জন্য পড়ে যাবেন এখান থেকে 4টা ধারা, আর এগুলা কিন্তু আপনার জ্ঞানের যে মানে স্বল্পতা, আপনার যে গ্যাপ থেকে যাবে, যে আপনি একজন পূর্ণাঙ্গ জানলেন না। এই যে এখন কিন্তু মোটামুটি যদি কোনো গ্রেপ্তার থেকে কোনো প্রশ্ন আসে, এই শিশু আইন থেকে কানেক্টেড 40 ধারাটা লাগাইতে পারবেন, মার্ক আপনি দিবে হেডকোয়ার্টার, দেখবে কানেক্টেড সেকশন। সবসময় কানেক্টেড সেকশন দিলে মার্ক কাটে না, মনে রাখবেন। কানেক্টেড সেকশন দিলে মার্ক কাটে না, কিন্তু মূল ধারা যদি বাদ যায় মার্ক কেটে দিবে। আমি রিপিট করি আবার, যে পরীক্ষার যে প্রশ্নটা আসছে মূল ধারাটা, সেই মূল ধারাটা যদি না থাকে মার্ক কেটে দিবে। কিন্তু মূল ধারা পরবর্তীতে যদি শুধু কানেক্টেড সেকশন দিচ্ছে, মূল ধারা দেয় না, তাও কেটে দেবে। কিন্তু মূল ধারার সাথে যখন যে প্রশ্ন আসছে যে 33 ধারা, বা আপনার 30 ধারা থেকে আসলো 330 ধারা, আপনি 44 দিলেন, কোনো সমস্যা, কোনো বলার আছে হ্যান্ডকাপ রশি পরা, ওখানে 330-এ তো বলছে যে কোনো অবস্থায় শিশুকে রশি বা কোমর রশি লাগানো যাবে না, তাই নয় কি? এগুলো একটু খেয়াল রাখবেন, আর কিছু না। তাহলে আমরা এখানে আচ্ছা স্যার, এই যে পরীক্ষায় আপনি তো আপনারা তো পরীক্ষা দিচ্ছেন স্যার, এই বিষয়ে এই যে যদি এরকম কোনো প্রশ্ন আসে যে শিশুকে গ্রেফতারের পদ্ধতি আলোচনা করে, সেক্ষেত্রে ধারাটা কি ওই যে 46 ধারা, কার্যবিধির 46 ধারা কানেক্টিং হিসেবে ব্যবহার করা কোনো যাবে সুযোগ নাই, পরীক্ষাতে? 46 সুযোগ নাই। সে- ওই গ্রেপ্তার আর এই গ্রেপ্তার, গ্রেপ্তারের যে নমনীয়তা, গ্রেপ্তারের যে আপনার একটা সংবেদনশীলতা আছে রয়েছে, বলছে ওই গ্রেপ্তার তো সরাসরি বলছে তাকে গ্রেপ্তার করতে গেছেন, ওখানে প্রাপ্তবয়স্কে আপনি গ্রেপ্তার করতে গেছেন, মানে গ্রেপ্তার করে তাকে অ্যারেস্ট করে তাকে করে দিচ্ছেন। বাট এই গ্রেপ্তার করে কিন্তু বলছে গ্রেপ্তারই করা যাবে না শিশুকে। আচ্ছা। শিশুকে গ্রেপ্তার করতে হলে ইউ হ্যাভ টু ইউজ ইউজ অফ হ্যান্ডকাফ, আপনাকে হ্যান্ডকাফ ব্যবহার করতে হবে। তাহলে আপনি তো ওইটা গেছেন একদম ওয়ারেন্ট মূলে বা বিনা ওয়ারেন্টে গেছেন। এখানে কিন্তু ওয়ারেন্ট হুম। বিনা ওয়ারেন্টে কোনো কথা উল্লেখ নেই। এই যে শিশু আইনে বলছে এখানে কিন্তু ওয়ারেন্ট আছে বা বিনা ওয়ারেন্ট, আর ওইটা যদি গ্রেপ্তার করতে যান কাউকে, অবশ্যই ওয়ারেন্ট লাগবে অথবা উইদাউট ওয়ারেন্ট লাগবে, এবং যুক্তিসঙ্গত কারণ থাকবে, তাহলে অভিযোগ থাকবে, তাহলে ওই শুনেন। 46, হ্যাঁ বলেন স্যার, বলেন। হ্যাঁ,
মানে এখানে ক্লিয়ার করে দিছে, এবং ওই গ্রেপ্তার করতে গেলে সুনির্দিষ্ট অনেক নীতিমালা আছে। 46 থেকে 53 মতো অ্যাপ্লাই করতে হবে, এবং এবং ওই যে এখন যে 46 ক খ গ ঘ ম চ পর্যন্ত অ্যাপ্লাই আছে। এবং এবং সাক্ষীদের উপস্থিতি, যাকে গ্রেপ্তার তাকে তাদের আত্মীয় স্বজনের সাথে নেবেন, গ্রেপ্তার করলে তার আত্মীয় স্বজন জানাবেন, অনেক ডিটেলস আছে। বাট এখানে শিশুর ক্ষেত্রে এত নিয়ম কানুন আনা নাই। বাট শিশুর ক্ষেত্রে যেটা বলছে, কোনো অবস্থায় তাকে গ্রেপ্তার করবেন না, হ্যান্ডকাপ লাগাবেন না, আটক আদেশও করা যাবে না। তাহলে কি করতে হবে? জাস্ট তাকে তাকে যেহেতু তাকে তাকে আটকও বলে নাই, তাকে কি করবেন? তাকে হেফাজতে নিতে হবে। তাকে ওই সহমর্মিতা এবং কি বলে বলা মানসিক পরিষেবার যে বিষয়গুলো রয়েছে, এগুলার মাধ্যমে তাকে আনতে হবে। তাকে বলা যাবে না যে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে কি লয়ার ডিফেন্স হবে, দেখেন আমাকে শিশুকে বলা হয়েছে এই আইনে তাকে গ্রেপ্তার করা যাবে না, কোন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জানানো হয়নি। অনেক কথা আছে যেগুলো হচ্ছে আপনার ডিফেন্স লয়াররা আপনার ওর পক্ষে নিয়ে কথা বলবে। তো যাই ডিফেন্স লয়ার যাই হোক, শিশু তো আর এত ডিফেন্স লয়াররা যাই থাকে, এখানে তো আর তার আইনজীবী আছে, প্রফেশন কর্মকর্তা আছে, শিশু আছে। আর শিশুদের ক্ষেত্রে এমন ইচ্ছা করে এই যে পুলিশ যারা থাকবে তারা বলবে যে ইচ্ছা মতো এভাবে লিখে। শিশুর যতটুকু প্রাপ্যতা, ও যতটুকু করছে ততটুকুই আদালতে পাঠাবে, এর বেশি এত জোর জুলুম নাই। শিশু মার্ডার করে ফেলছে, এখন শিশু মার্ডার করতে যে যে তার যে আইনানুগ যে প্রক্রিয়াটা, সে তো মার্ডার করেই ফেলছে, এখন তার কি আর গলা চাপ দিবে না ফাঁসি দিয়ে দিবে না? কোন অবস্থায় বলা হয়েছে কোন অবস্থায় তাকে তো ফাঁসি দেওয়া যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না? কত তার অধিকার, আমরা পিছনে পড়ে আছি। 10 বছর, 3 বছর। হ্যাঁ হ্যাঁ, এরকম আটক আদেশ করতে হবে। তো আটক আদেশ বা নিবর্তনমূলক আদেশ তো বুঝলেনি। আচ্ছা কি বলেন? 6 মিনিট আছে, আরেকটু ধরতে। আচ্ছা এটা শেষ করি, এমসিকিউটা শেষ করি। 44 ধারা অনুযায়ী কত বছর কম বয়সী শিশু অবস্থায় গ্রেপ্তার আটক করা যাবে না? 9 বছর। 44 ধারা অনুযায়ী শিশুকে নিবর্তনমূলক আটক আদেশ আটক করা যাবে কি? না, যাবে না। 44-3 ধারা অনুযায়ী গ্রেপ্তার করার পর কর্মকর্তা কি করবেন? অবশ্যই শিশু পুলিশ কর্মকর্তাকে জানাবেন। ধারা 44 অনুযায়ী গ্রেপ্তারের শিশুকে কি লাগানো যাবে না? হাত করা, কোমরে রশি, দড়ি, এগুলো খেয়াল রাখবেন। 44-4 অনুযায়ী শিশুর বয়স নির্ধারণে কোন দলিল ব্যবহার করা যাবে? জন্ম নিবন্ধন সনদ, ভোটার আইডি, পাসপোর্ট, বাসের টিকিট, তবে এগুলা ভোটার আইডি, বাসের পাসপোর্ট, বাসের টিকিট। আচ্ছা এগুলা তো নাই স্যার। 44 ধারা অনুযায়ী শিশুর বয়স নিশ্চিত সম্ভব না হলে তাকে কিভাবে গণ্য করা হবে? অবশ্যই শিশু। আপনি মনে করতেছেন যে সে শিশু হিসেবে গণ্য করতে হবে। অবশ্যই 44-5 অনুযায়ী নিরাপদ স্থানে আটক রাখার ক্ষেত্রে কার সাথে আটক রাখা যাবে না? প্রাপ্তবয়স্ক শিশুর সাথে। দেখেন 44 অনুযায়ী গ্রেপ্তার শিশুর বয়স কোথায় লিপিত করা হবে? পুলিশ রিপোর্টে। আচ্ছা 44 ধারা অনুযায়ী গ্রেপ্তার পর শিশুকে আদালতে হাজির না হওয়া পর্যন্ত কোথায় রাখা হবে? নিরাপদ স্থানে। 44 ধারা অনুযায়ী শিশুকে আটক রাখার সময় কাকে সর্বাধিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে? শিশুকে। দেখছেন, শিশুকে অবশ্যই এই কথা বলছে। আচ্ছা এখন হচ্ছে যেটা আমি এখানে একটু বলতেছিলাম আপনাদের, এখান থেকে যদি একটু মনে রাখতে চান, দরকার নেই, এখানে আর দরকার নেই। আমরা আমার মনে হয় রাতে আবার নাইট বেস হবে, তো নাইট বেসে আপনার মর্নিং বেসে তো যারা যারা এই পর্যন্ত থাকে ওদের একটু প্রেশার হবে, আবার নাইট বেসে আপনাদের 50 মিনিট শেষ করতে চাইছিল। এখন যে ক্লাসে খুবই সহজ সহজ, এই জন্য একটু আগাইতেছে না। আপনারা যারা এই পর্যন্ত পড়া থাকবেন না, আপনাদের পড়া দিলাম 2 থেকে 44 পর্যন্ত রিভিশন। আজকে আবার পড়া ধরবো সবাইকে, 2 থেকে 44 পর্যন্ত রিভিশন। নাইট বেসে ওয়েট করেন, আপনাদের 50 পর্যন্ত হয়ে যাবে। এদের মর্নিং বেসে এদের তো প্রেশার দেওয়া যাবে না, সবাই নতুন ছাত্র। অন্ত ঠিক আছে? আচ্ছা স্যার, একটু বিদায় নিলাম, রোল কল আছে স্যার। আচ্ছা ঠিক আছে, রোল করা যান। আমরা হচ্ছে 2 থেকে 44 পর্যন্ত বললাম, নাইট বেস আমরা হয়তো 50 পর্যন্ত বলবো। সবাই সেই ক্লাসের সবাই অংশগ্রহণ করবেন। আর কারো কোনো সমস্যা আছে? অন্ত, শাকিল না মনে হয় স্যার, কেবল আছে। আপাতত নেই। আচ্ছা ঠিক আছে সবাই। আর আর নাজমুল 44 ধারাটা একটু আলোচনা করেন তো। তারপর জিল্লু আচ্ছা জিল্লু আগে শুরু করেন, নাজমুল পরে বলো। জিল্লু বলেন 44 ধারাটা কি বুঝলেন? জিল্লু ভাই আছেন? আচ্ছা তাহলে এই করো, নাজমুল বলো। স্যার, স্যার গ্রেপ্তারের কথা বলা হয়েছে। মূলত হচ্ছে এখানে প্রথম আপনার 9 বছর, 9 বছরের বয়সে শিশুকে গ্রেপ্তার বা আটক করা যাবে না। মূল হচ্ছে এখানে এই কথা বলছে। আর দুই মূলত তারপরে বলতেছেন নিবর্তনমূলক আটক, শিশুকে নিবর্তনমূলক আটক করা যাবে না। শিশুকে কোনোভাবে অপরাধের সংগঠনে আগমন বা গ্রেপ্তার করার ক্ষেত্রে আছে তাকে নিবর্তনমূলক আটক করা যাবে না। বা আগে এবার গ্রেপ্তারের যে সে অপরাধ করছে, অপরাধ ঘটনা ঘটার আগে তাকে গ্রেপ্তার করা যাবে না বা আটক করা যাবে না। তারপরে স্যার গ্রেপ্তারের কারণ, তাকে গ্রেপ্তারের কারণ জানাবে স্যার। স্যার, স্যার মনে হয় নাই নাকি? জিল্লু ভাই, হ্যাঁ বলো, শুনতেছি, বলো বলো বলো।
হ্যাঁ, বলো। স্যার ওই যে গ্রেপ্তারের কারণ জানানো যাবে, আপনার গ্রেপ্তারের সময় তো হাত করা লাগানো যাবে না, রশি হ্যাঁ, দিয়ে রশি ব্যবহার করা যাবে এখানে না, আমি একটু শেষ করে দিই, ক্লাসটা শেষ করে এগুলোর দিই। কথা এটা বলা হচ্ছে হয়েছে। মূল হচ্ছে গ্রেপ্তারের যে বিষয়গুলো, জি গ্রেপ্তারের স্যার। পদ্ধতি বা গ্রেপ্তারের যে বিধানগুলো শিশু আইনে, সেটা বলছে। প্রথম হচ্ছে 9 বছরের শিশুকে গ্রেপ্তার করতে পারবে না, আটক করতে পারবে না। তার বলছে শিশুকে নিবর্তনমূলক আটক সংক্রান্ত দেখায় গ্রেপ্তার করা যাবে না, আগাম তাকে গ্রেপ্তার করা যাবে না। আর শিশুকে যদি গ্রেপ্তার বা তাকে তাকে বা তাকে তোমাদের হেফাজতে নাও, শিশুকে গ্রেপ্তার যদি করা হয়, গ্রেপ্তারের কারণ, স্থান, অভিযোগের বিষয়বস্তু এগুলো জানাবে, এবং তার প্রাথমিকভাবে তার বয়স নির্ধারণের একটা নথি লিপিত করবেন। তবে খেয়াল রাখতে হবে যে শিশুকে কোনো অবস্থায় কোমরে রশি বা দড়ি লাগানো যাবে না। আর শিশুকে যদি বয়স নির্ধারণ করার জন্য যে সকল কাগজপত্র দেখবেন, জন্ম নিবন্ধন সনদ, স্কুল সার্টিফিকেট, তারিখ সহ প্রাসঙ্গিক দলিল দিয়ে আপনি যাচাই বাছাই করবেন। আর যদি কোনোভাবেই মনে করতেন শিশু হিসেবে গণ্য করা যাচ্ছে না, তাহলে সেটাকে শিশু হিসেবে গণ্য করতে হবে। আর এটা হচ্ছে শিশুকে আদালতে যদি নিরাপদ স্থানে যদি গ্রেপ্তার থেকে আদালতে হাজির করতে না পারেন, যে সময়টা যদি নিরাপদ স্থানে না থাকে, তাহলে অবশ্যই শিশুকে নিরাপদ স্থানে আটক রাখার জন্য প্ল্যান করা হবে। আর একটা বলছে যে শিশুকে সর্বশেষ, যে শিশুকে প্রাপ্তবয়স্কের সাথে কোনো সময় ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন এরূপ শিশুর সাথে সংস্পর্শ শিশুর সাথে একত্রে রাখা যাবে না, এই কথাটাই বলছে। মোটামুটি এটা ইম্পর্টেন্ট রিটেনের জন্য, আপনি একটু পড়ে নেবেন। আর কালকে আপনারা এই 45 রিভিশন করবেন ধরবো, আর নাইট বেসে তো মোটামুটি আসেনি। আজকে এই পর্যন্ত, আজকে আর আলোচনা করবো না, আমি নাইট করে আসছি ঘুমাবার। সকল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।